নমস্কার। খবরদার কথা নয়, বলি বটে কথা নয়, তবে আমরাই সবচেয়ে বেশি বলি, আর আজকে তো বলবোই। আজকে বলবো এই কারণে, কালকে ভারতের কেন্দ্রীয় সরকার বাজেট প্রস্তাব পেশ করবেন, নির্মলা সীতারামন। এই নিয়ে 8 বার তিনি বাজেট দেবেন। এই বাজেটে কি হতে পারে, বাজেট কতটুকু সাধারণ মানুষের জন্য হবে, এই আশঙ্কায় ডুবে রয়েছে এই মুহূর্তে ভারতবর্ষ। সবাই ভাবছে কি সাংঘাতিক বিষয় হবে, বা ভারতের মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে পরিত্রাণের পথ খুঁজে পাওয়া যাবে, ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হচ্ছে। তবে সর্বশেষ যে ইকোনমিক সার্ভে যেটা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে জিডিপির পরিমাণ সেখানে প্রথম যে হাফ ইয়ারলি পার্টে দেখা যাচ্ছে 6.3 থেকে 6.8 পর্যন্ত উঠতে পারে। একথা এর আগেও বলা হয়েছিল যে 6.75 পর্যন্ত উঠবে বলে, এর আগের বছর অর্থাৎ 23-24-এ যেটা বলা হয়েছিল সার্ভেতে, সেটা অনেক ক্ষেত্রেই ফলে। এর মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে যে কি করে এত দূর পর্যন্ত তারা ভাবছেন আমরা জানি না, আমরা এই নিয়েই আলোচনা করব। কারণ এই প্রসঙ্গক্রমে বলে রাখি যে রেলের এক্সপ্যানশনের ক্ষেত্রে 10% খরচ কমে যাবে বলে তারা এই ইকোনমিক সার্ভেতে বলা হচ্ছে। এই নিয়েই আজকে কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষক এবং অর্থনীতি নিয়ে যিনি পত্রপত্রিকায় লেখালেখি করছেন এবং যথেষ্ট পরিমাণে এই বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে, তার কাছেই যাব। শ্রী গৌতম রায় বর্মন আমার ডান দিকে বসেছেন। গৌতম রায় বর্মনের পরিচয় আপনারা পেলেন, অর্থনীতি নিয়ে লেখাটাকে আপনারা পড়ছেন, নামটা জানার পরে নিশ্চয়ই পড়ছেন। রাজ্যের প্রখ্যাত দৈনিকগুলিতে উনি লিখছেন, নিয়মিতই লিখছেন। স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় বাজেটের আগের দিন আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই, উনি রাজি হয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আগামীকাল কেন্দ্রীয় বাজেট, সীতারামন তার কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করবেন। দেশের অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো এই মুহূর্তে রয়েছে, সেগুলো এই বাজেটের মাধ্যমে কতটা মোকাবেলা করা সম্ভব? বাজেটের মাধ্যমে আর্থিক চ্যালেঞ্জগুলি কতটা মোকাবেলা করা সম্ভব সেটা তো আগামীকালই স্পষ্ট হয়ে বলা যাবে। এই মুহূর্তে বলাটা একটু কঠিন, কারণ বাজেট তো পেশ হয়নি, আগামীকালকে পেশ হবে। তবে চ্যালেঞ্জগুলি কি কি এগুলি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি। এবং আজকে যে ইকোনমিক সার্ভে পেশ করা হয়েছে তাতে দেখা গেছে দেশের আর্থিক অবস্থা, যেটা আমরা স্টেট অফ দ্য ইকোনমি লাস্ট ইয়ারের, এটাই আমরা ইকোনমিক সার্ভেতে সাধারণত উঠে আসে। ওই ইকোনমিক সার্ভেতে কিন্তু অর্থনীতির খুব একটা উজ্জ্বল চিত্র আমরা পাইনি। বিভিন্ন ক্ষেত্রে বেকারি থেকে শুরু করে চাহিদার অভাব, সাধারণ মানুষের ভোগ ব্যয় হ্রাস পাচ্ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে, এরকম অনেকগুলি যদি আমরা সুযোগ নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পারবো যে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিটা খুব একটা অনুকূল না, বা খুব একটা সুস্বাস্থ্যকর না। এই অবস্থায় দাঁড়িয়ে যে বাজেট পেশ করা হবে, সেই বাজেটে কতটা আশা করা যায় সেই নিয়েও সন্দেহ থাকছে। এই কারণে, কারণ বাজেটটা তো একটা অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে আসে। বাজেট তৈরি করার পেছনে একটা অর্থনৈতিক দর্শন আছে, এবং এই অর্থনৈতিক দর্শনটা বর্তমানে যে সরকার আছে, মোদী সরকারের, আমরা যদি অতীতের বাজেটগুলি লক্ষ্য করি বা অতীতের বাজেটগুলি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো কর্পোরেট স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে যতটা সচেষ্ট ছিলেন আমাদের এই এনডিএ সরকার, সাধারণ মানুষের, আম নাগরিকের যে বিভিন্ন সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সম্পর্কে তারা ততটাই উদাসীন ছিলেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি আশা করা আমার মনে হয় না, আমি খুব বেশি একটা আশা করছি। তবে কিছু কিছু হয়তো রিলিফ থাকবে, যে রিলিফগুলি দিয়ে মানুষকে একটু ভুলিয়ে রাখা যায়, মানুষের আসল সমস্যার সমাধান না করে কিছু কিছু রিলিফ দেওয়ার চেষ্টা হয়তো করবে। সাধারণ মানুষ তো বাজেটটা সেইভাবে বোঝেন, কালকে বাজেট বক্তৃতা হবে, কতজন মানুষ বুঝতে পারবে? কিন্তু প্রয়োগটা তো নিজেদের জীবন, প্রতিদিনের জীবন সংগ্রামের সাথে যুক্ত। সেই দিক থেকে বিচার করে কিভাবে আছে? আসলে বাজেটকে আমরা বোধগম্য করার চেষ্টা করি না। কারণ কি, কেন? কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জীবনে একটা আমরা বাজেট করে চলি।
ঠিক। আমরা মাসে যখন আমরা সরকারি যারা চাকরিজীবী, আমরা মাসের প্রথমে একটা মাইনে পাই, একটা মাইনে পাই। এবং সারা মাস কিভাবে চলবো তার একটা পরিকল্পনা করে আমরা এগুলি। এটাও কিন্তু একটা বাজেট, এটা পারিবারিক বাজেট, মাসিক বাজেট। ঠিক একইভাবে আমরা যখন বিভিন্ন পূজার ক্ষেত্রে, ক্লাবের পূজা হয়, দুর্গা পূজা, বিভিন্ন অনুষ্ঠান হয়, এর আগে প্রথমে একটা বাজেট পেশ করতে হয়। বাজেটটা কি থাকে? মূলত দুইটা দিক থাকে, একটা আয়ের দিক আর একটা হলো ব্যয়ের দিক। সম্ভাব্য আয় কোনটা কোনটা হবে আর ব্যয় কতটা হবে তার উপর ভিত্তি করে বাজেট রচনা করা হয়। আসলে আমরা অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি দুঃখজনক এটাই যে সাধারণ মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি চর্চা করে, টাকা পয়সা নিয়ে সবচেয়ে বেশি চর্চা করে, কিন্তু ওই ভিতরের জিনিসটা যে খতিয়ে দেখার যে প্রবণতাটা, এটা অনেকের নেই, এবং যার ফলশ্রুতিতে আমাদেরকে খুব সহজে বিভ্রান্ত করা যায়। বাজেটের বিভিন্ন ধরনের পরিসংখ্যানের অনেক ধরনের জাগলারি করা যায়, এবং এর ভিত্তিতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা একটা খুব সহজ উপায়, যেহেতু সাধারণ মানুষ ততটা ওয়াকিবহল না বাজেট সম্পর্কে। একদম, সেই জন্য সামনে রেখে সরকার পক্ষ বলবে বাজেট অসাধারণ হয়েছে, ঐতিহাসিক। প্রত্যেকটা বাজেটের পক্ষে একটা শব্দ থাকে, ঐতিহাসিক বাজেট, আর বিরোধী পক্ষ তার বিরোধিতা করে। এদিক থেকে আপনার বক্তব্য তো পরিষ্কার। জিডিপির হার নিম্নমুখী, যেটা প্রথমেই আলোচনাতে তুলে ধরলেন। টাকার মূল্য হ্রাস, যেটা তুলে ধরলেন। ভোগ্যপণ্য ক্রয়ের যে পতন, পতন, সেই এটা কি এবারের বাজেটে নতুন করে কোনো পথ দেখানোর সম্ভাবনা আছে এখান থেকে বেরিয়ে আসার? সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি সচেষ্ট হয়, নিশ্চয়ই বেরিয়ে আসার, সবটা না একটা বেরোয় আসার রাস্তাও তো দেখাতে পারে। কিরকম? সেটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। আজকে আমাদের দেশে জিডিপি বৃদ্ধির হার, যেটা গত তৃতীয় ত্রৈমাসিকে, চালু অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে, সেটা 5.4% নেমে এসছে। এবং বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থাগুলি জিডিপি বৃদ্ধির যে একটা পূর্বাভাস দিয়েছিল, প্রথমে বছর শুরু হওয়ার আগেই তারা একটা কত হারে জিডিপি বাড়বে তারা একটা পূর্বাভাস দেয়। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, IMF থেকে শুরু করে, আমরা রিজার্ভ ব্যাংক, তারা বিভিন্নভাবে এই আর্থিক বছরে বৃদ্ধির হার কত হবে তারা একটা পূর্বাভাস দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তারা এই পূর্বাভাসকে আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, মানে কমাতে শুরু করেছে। এবং আলটিমেটলি মানে রিজার্ভ ব্যাংকের সর্বশেষ যে আপনার বুলেটিন, সেই বুলেটিন অনুসারে তাদের প্রত্যাশা এই বছর জিডিপির হার, দ্যাট মিনস লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, মানে দ্যাট মিনস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে 6 থেকে 7% মধ্যে থাকবে। এই নিয়েও আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মানে প্রশাসন যন্ত্র খুব জোরালোভাবে প্রচার করছে যে বৃদ্ধির হার সর্বোচ্চ আমাদের দেশে, এবং অন্যান্য উন্নত অর্থনীতিগুলির তুলনায় এই বৃদ্ধির হার অনেক বেশি। এটা সত্য, কারণ আপনার যদি গ্রেট ব্রিটেন দেখেন, আমেরিকা দেখেন, আমেরিকা 2.66 এরকম %, চীনও এর চাইতে কম, ভারতের যে বৃদ্ধি হার তার চাইতে কম। কিন্তু প্রশ্ন হলো জিডিপি কতটা ভালো? সেই পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখবেন আপনার যে সমস্ত দেশগুলির সাথে আজকে আমরা তুলনা করছি, আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাচ্ছি, আমরা যারা উন্নত দেশগুলিকে ধরে ফেলছি, এই যে আমরা দাবিগুলি করছি, এই দাবিগুলি ধুবড়েও টিকবে না। তাহলে এখন আমি কোনটা নেব? আমি দুইটা ভাবেই ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি। হাতি যেমন অন্ধের কাছে হাতির দর্শক, ব্যাপারটা অনেকটা এরকমই। কেউ পাও ধরে বলবে হাতির এইরকম আকৃতি, কেউ সুরটা ধরে বলবে হাতির এরকম আকৃতি। এখন আমি কোন তথ্যটা নিয়ে আমি বিশ্লেষণ করবো তার উপর ভিত্তি করে আমার অর্থনীতি বাড়ছে না, অর্থনীতির মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। আমি ওভারঅল যদি দেখি, সব মিলিয়ে যদি দেখি, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারি। যেমন টাকা হলো অর্থনীতির ক্ষেত্রে, যে কোনো অর্থনীতি, আমরা যেমন ডাক্তারবাবু নারী টিপে রোগীদের প্রথমেই দেখেন, একটা প্রাথমিক ধারণা নেন, আমরা টাকার মূল্য দেখেও আমরা একটা অর্থনীতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারি। তাহলে আমাদের দেশে টাকার মূল্য হু হু করে পড়ছে এবং ঐতিহাসিক পতন হয়েছে বলা যায়। এতটা পতন কোনোদিন হয়নি। এখন প্রায় $1 = 85-86 টাকার কাছাকাছি চলে, 87 টাকার কাছাকাছি 87 টাকার কাছাকাছি চলে।
তাহলে এই যে বিভিন্ন সুযোগগুলি, তাও আপনি বুক ব্যয় দেখুন, বুক ব্যয় হ্রাস পাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আজকে তাদের বিক্রি বাট্টা কমে গেছে। তার অর্থ কি? সাধারণ মানুষের আয় কম। কেন আয় কম? রোজগার কম। কেন রোজগার কম? কাজের সুযোগ কম, বেকারি বৃদ্ধি, বেকারির হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তাহলে এই সবগুলি বিষয়কে যদি নিয়ে বিশ্লেষণ করি, যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে বলা যায় যে আমরা খুব বেশি প্রত্যাশা করার কিছু নেই। এই সবগুলি বিষয়কে যদি করতে হয়, যদি এর পরিবর্তন করে এগোতে হয়, তাহলে আমার গোড়া থেকে শুরু করতে হবে এবং দড়ি ধরে টান দিতে হবে। আমি কার স্বার্থ রক্ষা করব? আমি কর্পোরেট কর কমাবো না সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করব? তাহলে আমার সামাজিক ক্ষেত্রে যদি আমার ব্যয় বাড়ে, আমার যদি বিভিন্ন ধরনের কাজকর্মে সরকারি উদ্যোগে কাজকর্ম চালু করা হয়, যেমন রেগার মতো বিভিন্ন কর্মসূচি যদি নেওয়া হয়, তাহলে অর্থ কি? সাধারণ মানুষ কাজ পাবে, কাজ পেলে তাদের আয় বাড়বে, আয় বাড়লে কি হবে? বাজারে গিয়ে জিনিসপত্র ক্রয় করবে, জিনিসপত্র ক্রয় করলে বাজার চাহিদা বাড়বে, বাজার চাহিদা বাড়লে শিল্পের ক্ষেত্রেও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনীতি একটা জোয়ার আসবে। তাহলে এই সবটা গোড়া ধরে টান না দিলে, দড়ি ধরে যদি সবাই টান না মারে, তাহলে এটা হবে না। আর এটা এই সরকার দেবেও না, কারণ তাদের অর্থনীতির যে দর্শনটা, তাদের যে ফিলোসফি, এই ফিলোসফিটা হলো সাধারণ মানুষকে বঞ্চিত করে আরো আদানিদের আরো ফুলে ফেঁপে তুলো, তাদের আঙ্গুল যেন ফুলে কলা গাছ। এই জায়গাটাতে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আদানি আম্বানি শুধু না, কর্পোরেট সেক্টরকে 16 লক্ষ কোটি টাকার উপরে, 16 লক্ষ হাজার কোটি টাকার উপরে তাদের কর মুকুব করা হয়েছে। তার মানে ওরা এই ঋণ নিয়েছিলেন, ঋণ ফেরত দিতে পারলেন না। এই যে ঋণ ফেরত দিতে পারলেন না কেন, এবং কেন কর মুকুব, দুটো তো পাশাপাশি রেখে চলতে হবে। এতে আমাদের দেশের কি উপকার হচ্ছে? কোনো উপকার হচ্ছে না, দেশের ক্ষতি হচ্ছে, দেশ আরো ঋণগ্রস্ত হচ্ছে। দেশের যে সম্পদ, যে সম্পদটা সামাজিক কাজে ব্যয় করা যেত, এই সম্পদটা তাদের পকেটে চলে যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে দেশের ব্যাংকগুলি দেউলিয়া হচ্ছে। রিজার্ভ ব্যাংকের জমানো টাকা এনে এখন সরকারকে চালাতে হচ্ছে ব্যাংকগুলিকে। তাহলে এই তো কোনো সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না, দেশের অর্থনীতির ক্ষেত্রে কোনো একটা সুফল দেবে না। এটা সুফল দেবে তাদের ক্ষেত্রে যারা এই সুযোগটা পাচ্ছে। আপনি কর্পোরেট কর কমাচ্ছেন আর জিএসটি, পপকর্নের জিএসটি 5 থেকে 18% করে দিচ্ছেন। প্রত্যেকটা জিনিসের জিএসটিটা কে দেয়? সাধারণ মানুষ দেয়। প্রত্যেকটা মানুষের উপরে আঘাত করে, জিএসটি আঘাত করে। তাহলে এই যে আপনার ধরুন মনে করেন আপনি ইনকাম ট্যাক্স কমালেন, কত পার্সেন্ট মানুষ ইনকাম ট্যাক্স দেয়? শতকরা 3 to 4% মানুষ ইনকাম ট্যাক্স দেয়। সর্বশেষ 8 কোটি লোক দিচ্ছে রিটার্ন জমা দেয়, এর মধ্যে জিরো রিটার্ন অনেকেই দেয়। তাহলে আমি ইনকাম ট্যাক্স, আমরা কিন্তু পরিসংখ্যান বলছে কর্পোরেট ট্যাক্সের চাইতে ইনকাম ট্যাক্সের পরিমাণ বেশি হচ্ছে গত আর্থিক বছরে। আচ্ছা, মানে এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে যত পরিমাণ কর্পোরেট ট্যাক্স জমা দিয়েছে সরকারি ঘরে, তার চাইতে ইনকাম ট্যাক্সের জমা অনেক বেশি হয়েছে। তাহলে একটা কি অর্থ, কি বোঝায়? মধ্যবিত্ত সাধারণ মানুষ, আম জননাগরিক তো অলরেডি চাকার নিচে পিছছে, উন্নয়নের চাকার নিচে তাদের পিছিয়ে যাওয়া হচ্ছে। এবার মধ্যবিত্ত অংশের উপর একটা নামানো হচ্ছে এবং সমাজের একবার উপরের অংশের, মুষ্টিমেয় অংশের মানুষের তাদের লাভবান হচ্ছেন। তাদের জন্যই এই সরকার ঘুরিয়ে কাজ করছেন, প্রকারান্তরে কাজ করছেন এবং এরকম ভাবে বলা হচ্ছে যে সরকার সাধারণ মানুষের সরকার, এই সরকার চৌকিদার সরকার, এই সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য একজন চৌকিদারের মতন পাহারা দিচ্ছেন এবং পাহারা দিয়ে তারা দেশবাসীর মঙ্গল কামনা করছেন, দেশবাসীর উন্নতির জন্য তারা ব্রতী আছে। এই যে বিশাল টাকার অঙ্ক তারা ঋণ মুকুব করে দিলেন, আপনারা জানেন কি টাকাটা কার? টাকাটা কিন্তু আপনার পকেট থেকে টাকাটা নিয়ে ওদের ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। একটা পরিষ্কার ভাষায় যেটা গৌতম রায় বর্মন বলার চেষ্টা করছে, মুদ্রাস্ফীতির বিষয়টা আসে। এই যে মুদ্রাস্ফীতি একটা বিশাল অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে চারিদিক থেকে, আগের ব্যাখ্যা অনুযায়ী। এবারের বাজেট কি সেই পথ দেখাতে পারবে বলে মনে হয় অতীত অভিজ্ঞতা থেকে? অতীত অভিজ্ঞতা তো সেই কথা বলে না, পথ দেখাতে পারবে সেটা বলে না।
আর মুদ্রাস্ফীতির মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক জিনিস হলো খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি। এবং সাধারণ মানুষের খাদ্য ক্রয় করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভোগ ব্যয় তারা করেন, খরচ করেন। এবং ওই কারণে আপনার সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু ভোগ ব্যয় ছাড়তে বাধ্য হচ্ছে, তারা কাটছাট করছেন। আগে যে পরিমাণ চাল হয়তো ঘরে নিতে নিচ্ছে, কম নিচ্ছেন। আগে যে পরিমাণ মাছ প্রতি সপ্তাহে পরিবারের সদস্যের জন্য ক্রয় করতেন, এখন তা কমানো হচ্ছে। তাহলে একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে মজুরি হ্রাস, এই যাতাকলে সাধারণ মানুষের অবস্থা খুবই করুণ। মজুরি বৃদ্ধির ক্ষেত্রে যদি আপনি পরিসংখ্যান দেখেন, খুব নগণ্যতম মজুরি বৃদ্ধি হয়েছে, আর নয়তো নেগেটিভ বৃদ্ধি হয়েছে। মানে কি, মুদ্রাস্ফীতির হারকে যদি আপনি কাউন্ট করে মজুরি বৃদ্ধির হিসাব মিলান, যদি তাহলে দেখা যাবে যে মুদ্রাস্ফীতি যতটা বেড়েছে তার তুলনায় কম মজুরি বেড়েছে। তাহলে তার অর্থ কি, নেগেটিভ মজুরি বৃদ্ধি হয়েছে। একদম। তাহলে এটাকে কয় আমরা প্রকৃত মজুরি বৃদ্ধি। একটা হলো আর্থিক মজুরি বৃদ্ধি, নমিনাল ওয়েজ, আর একটা হলো রিয়েল ওয়েজ। নমিনাল ওয়েজ হয়তো টাকার অঙ্কে আপনার 100, 200, 500 টাকা বাড়লো দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু রিয়েল ওয়েজ কতটা বাড়লো? ঠিক। তাহলে ওই দিক থেকে যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় যেহেতু সাধারণ মানুষের কাজ নেই, সাধারণ মানুষের রোজগার নেই এবং আয়ের কোনো বন্দোবস্ত নেই। আজকে বলা হচ্ছে এত কোটি লোকের কর্মসংস্থান করা হয়েছে, বুক খাবিয়ে বলা হচ্ছে যে এত কোটি লোকের আমরা কর্মসংস্থান করেছি। কি ধরনের কাজে কর্মসংস্থান করা হয়েছে? কোন ধরনের কাজে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে? আপনি খোঁজ করে দেখুন। আপনি অধিকাংশ দেখবেন পারিবারিক শ্রমিক। পারিবারিক শ্রমিক তাদের বিনা বেতনে কাজ করছেন। আর একবারে যদি কিছু হয়ে থাকে চুক্তিবদ্ধ শ্রমিক, একবার নিম্ন আয়ে বা নিম্ন রোজগারের বা নিম্ন বেতনভোগী শ্রমিক হিসেবে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। আপনি সরকারি চাকরি কয়টা পাচ্ছেন? ঠিক। তাহলে ওই সবগুলি বিচার করে যদি আপনি দেখেন, আগামী দিন হয়তো আরো স্পষ্ট চিত্র পাওয়া যাবে। তখন আরো বলা যাবে যে কোন কোন দিকগুলি সরকার ইচ্ছা করলেও কিছু করার সুযোগ ছিল। আজকে কৃষকদের অবস্থা কি? সারা ভারতবর্ষে কৃষক আন্দোলন দানা বাঁধছে। একটা সময় তো আন্দোলন একটা চূড়ান্ত সীমায় পৌঁছেছিল এবং সরকারকে বাধ্য করেছিল কৃষি আইন 3টে আইন বাতিল করার জন্য। কিন্তু তখনও যেই কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি পালন করা হয়নি। তাহলে আজকে কৃষকরা তারা ফসলের ন্যায্য দামই পাচ্ছেন না। কৃষি এখন অলাভজনক হয়ে গেছে। তাহলে কেন কৃষি করবেন? আপনাকে আগরতলা শহর থেকে একটু দূরে যান, মোহনপুরের দিকে যান, সিমনার দিকে যান, রানীবাজার জিরানিয়ার দিকে যান, অনেক কৃষি জমি এমনি পড়ে আছে, কৃষি কাজ হয় না। জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা কৃষি কাজ করেন না, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ রেখেছেন প্রশ্নগুলো জানবেন যে কৃষির যে খরচ আর ফসল উৎপাদন করে বিক্রির যে আয়, তার মধ্যে অনেক ফারাক হয়ে যাচ্ছে। খরচ বেশি, আয় কম। তাহলে যার ফলে কৃষক কৃষিকাজ করছেন না, মাঠ এমনি ফেলে রেখেছেন, ক্ষেত এমনি রয়েছে। ঠিক, একদম এই জায়গাতেই যে জায়গাটা বলছিলাম, কৃষির কথাটাই যে দাম পাচ্ছেন না, স্পষ্ট করেই গৌতম রায় বর্মন বললেন। গৌতম যেটা বলার চেষ্টা করলেন, উৎপাদনের উৎসাহ কমে যাচ্ছে এই কারণেই। মূলত কৃষি উৎপাদন কমে গেলে আঘাতটা কোন জায়গায় আসবে? স্বাভাবিক ভারতের অর্থনীতিতে আসবে। আশ্চর্যজনক হলো আজকের যৌথ সভায় ভারতের মহামান্য রাষ্ট্রপতি যে বক্তব্য রাখলেন, তাতে বলছেন কৃষকদের আয় বহুগুণ বেড়েছে, অথচ C2+50% যে ন্যূনতম যে আয়ের যে ন্যূনতম কথা বলা হচ্ছে, পণ্য সূচক বা মূল্য সূচক, এটাও দেওয়া হচ্ছে না, যেটা কৃষি আইন রদ করার সময় কথা দেওয়া হয়েছিল। তারপরেও কি করে কৃষকদের আয় বাড়ছে বলে রাষ্ট্রপতি বললেন? আমরা আলোচনা যখন চলবে রাষ্ট্রপতির ভাষণের উপরে, তখনই বিষয়টা স্পষ্ট হয়ে আসবে। তার একটা আশঙ্কা আবার কিন্তু দেখা যাচ্ছে। আমার সর্বশেষ প্রশ্ন, গতবারের বাজেট হয়েছে, এবারেরও বাজেট হবে। গতবারের বাজেট হওয়ার পরে দেশের রাষ্ট্রপ্রধানেরা বলেছেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যারা আছেন তারা বলেছেন ঐতিহাসিক বাজেট, যার ফল আমরা কিভাবে পেয়েছি তা পরিষ্কার করেই আপনি বলে দিলেন। এই মুহূর্তে বাজেট, যদি কালকে বাজেট প্রস্তাব পেশ করা হয়, এই বাজেট প্রস্তাবটা 2 দিন পরে পেশ করে
গত এক বছরে কি কি উনি করলেন এই বাজেট, গত বছরের বাজেটে, সেটা নিয়ে যদি একটা আলোচনা উনি করতেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাহলে সাধারণ মানুষ কি বুঝতে অসুবিধা হতো না? এই প্রক্রিয়াটা, যদিও এটা অনেক দিন ধরেই চলছে, এই প্রক্রিয়াটা কি পরিবর্তন করা জরুরি কিনা? অবশ্যই জরুরি। আপনি যখন প্রতিশ্রুতি দেবেন, মনে করেন আপনি নির্বাচনে প্রতিশ্রুতি দিলেন যে আমি এই করব, তো নেক্সট পরবর্তী যখন নির্বাচন আসার আগে আপনাকে বলতে হবে যে আপনি যা যা বলেছিলেন তার কতটা করতে হবে। একদম একদম ঠিক। কিন্তু এটা কি হয়? আমাদের দেশে তো এটা হয় না, বরঞ্চ আরো মিথ্যা, আরো নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়। যেমন একদম, কৃষকদের আয় বহুগুণ বেড়েছে আপনি বললেন, আমাদের বলছিল যে এর আগে বলা হয়েছিল কৃষকদের আয় দ্বিগুণ হবে, তাহলে এখন কিন্তু আর এই দ্বিগুণের কথাটা বলা হয় না, এখন বলা হয় বহুগুণ। তাহলে তার অর্থ মানে ওই আগের প্রতিশ্রুতি থেকে সরে যাওয়া। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো নিশ্চয়ই এটা করবেন না কেউ তারা। আর যেটা তো আপনি বলছেন যে এর আগে বাজেটের আগের দিন একটা ইকোনমিক সার্ভে প্রকাশ করা হয় বা পেশ করা হয়, যেটা দিয়ে বিগত অর্থবর্ষ মানে যে অর্থবর্ষ ধরেন 2024 সালে আমাদের অর্থনীতির অবস্থাটা কিরকম, অর্থনীতির হালচালটা কি, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, সেটাও নিশ্চয়ই পাওয়া যায়। কিন্তু প্রতিশ্রুতিগুলি কতটা সুরক্ষিত হলো সেই নিয়ে কোনো আলোচনা নেই। আবার নতুন প্রতিশ্রুতি আসবে, আগের প্রতিশ্রুতিগুলি মানুষ ভুলে যাবে, তাহলে আবার তাদেরকে আবার নতুন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির স্রোতে ভাসিয়ে দাও, তাহলে মানুষ আবার ছুটতে থাকবেন যে আবার তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। নাহলে আজকে আমাদের দেশে সাধারণ মানুষের বিনামূল্যে খাদ্যের জন্য লাইন দিতে হয়, ঠিক আছে? এটা না করে তাদের যদি কাজের কর্মস্থলে গিয়ে তাদের কাজ করার সুযোগ থাকতো, তারা কি এই কাজটা করতেন? ঠিক। তাহলে আমরা যেহেতু এটা করতে পারছি না, কিন্তু এটা যে করতে পারছি না এটা কিন্তু বলছি না, আমরা বলছি আমরা সাধারণ মানুষকে 5 কেজি 10 কেজি করে বিনামূল্যে চাল দিচ্ছি, মহিলাদের জন্য ক্যাশ টাকা দিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু এটা তো অর্থনীতির ক্ষেত্রে তো এটা নিশ্চয়ই কোনো সদার্থক বার্তা নয়। ঠিক। কারণ এতে আমার সোশ্যাল সেক্টরে যে সমস্ত কাজকর্মগুলি, আমার স্কুল করা, আমার হাসপাতাল করা, আমার রাস্তাঘাট করলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, তাহলে ওই কাজগুলি করার ক্ষেত্রে যে অর্থটা ব্যয় হতো ওই কাজগুলি সব স্তব্ধ হয়ে আছে একদম। এবং এটা অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে আপনি খুব বেশি আমূল পরিবর্তন করবে তারা সেটা আশা করতে পারেন না। যা চলছে তার মধ্যে থাকবে, আবার নতুন প্রতিশ্রুতিতে আপনাকে হাসিয়ে দেবে, আবার সুদিন আসছে, আমরা আবার সুদিনের দিকে এগিয়ে যাচ্ছি, এইভাবে আমরা এগোবো, এতেই আমার মনে হয়। এর থেকে স্পষ্ট করে আর কিছু বলার থাকে না। অর্থাৎ বক্তৃতা একটা হবে দীর্ঘক্ষণ, অধৈর্য হয়ে কেউ ঘুমোবেন, কেউ হয়তো হাই তুলবেন, কেউ হয়তো বেঞ্চে গান শোনার চেষ্টা করবেন, বা অতীতের কোনো গানের তাল বাজাবেন, নিজেই বাজাবেন, সভাকে কোনো রকম অসন্তুষ্ট না করে। এভাবেই চলবে কি? কারণ আমরা দেখেছি দেশের বাজেট এই সংক্রান্ত বিষয়ে যখন আলোচনা হয় কজন শোনেন, কিন্তু বাজারে তার প্রতিক্রিয়া কি হয়, বাজারে গিয়ে যখন হইচইটা করেন তখন হয়তো তাদের একটা মনে হয় যে তাহলে কি হলো, ঘটনাটা কি। আমরা শেষ কথাটা সেটা হচ্ছে আমরা সবসময় আশায় বুক বাঁধি যে হয়তো এবারের বাজেট সাধারণ মানুষের জন্য বাজেট হবে। আশা তো সবাই করি, তবে প্রত্যাশা একটাই, সামনে দিল্লির নির্বাচন, হয়তো কিছু একটা থাকতে পারে। আবার হতাশা আরেকটা, যে কাছাকাছি সময়ে বড় নির্বাচন খুব একটা নেই, আবার সেই 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন। সব নির্বাচন ভিত্তিক কথাবার্তা চলবে, আমরাও আসবো, আপনাদের সামনে বলবো। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে বলছি, আগামীকাল এই দেশের বাজেট কেমন হলো, এই বাজেট নিয়ে আমাদের খবরদার কথা নয়, আপনাদের সামনে আসবেন রাজ্যের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সেলিম স্যার সাথে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহায়তা করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নমস্কার।